হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে শুরু করব থার্মোডাইনামিক্সের পার্ট 7.0। তোমরা 6.0টা পড়ে নিয়েছো ভালো করে, আর 7.0তে যতটা পড়ানো হবে ওটাই পরীক্ষা পর্যন্ত আসবে। আর অঙ্ক যেহেতু করাচ্ছি না, তবে অনুশীলনের অঙ্ক না দিলেও উদাহরণের যে অঙ্কগুলো করা আছে সেই অঙ্কগুলো অবশ্যই তোমরা করবে। তোমাদের বইয়ে উদাহরণের যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো থেকে অঙ্ক আসবে, আর আমি আজকে যতটা পর্যন্ত পড়াতে পারবো ওখান থেকেই কোশ্চেন আসবে তোমাদের পরীক্ষাতে। তো দেখো, স্পেসিফিক হিট অফ এ পলিট্রপিক প্রসেস, এটা করাবো আজকে। রিভার্সিবল অ্যান্ড ইরিভার্সিবল প্রসেস, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স অ্যান্ড কার্নট ইঞ্জিন এবং এফিসিয়েন্সি, এটা আজকে পড়াবো। আগের দিন ক্লাসে কী পড়িয়েছিলাম? প্রুফ অফ অ্যাডিয়াবেটিক ইকুয়েশন। অ্যাডিয়াবেটিক ইকুয়েশন কোনটা ছিল? পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। এটা আমরা প্রমাণ করেছিলাম আগের দিন ক্লাসে। একই ইকুয়েশন, কম্প্যারিজনস অফ গ্রেডিয়েন্ট অফ অ্যাডিয়াবেটিক অ্যান্ড আইসোথার্মাল প্রসেস। আমরা কি বলেছিলাম? যে সমস্ত লেখে নতিটা রুদ্ধতাপের থেকে কম খাড়া, রুদ্ধতাপটা কি বেশি খাড়া। কি করেছিলাম? যে ডিপি আপন ডিভি অ্যাডিয়াবেটিক ইকুয়াল টু গামা ইন্টু ডিপি বাই ডিভি আইসোথার্মাল। এটাই প্রমাণ করেছিলাম আমরা, এবং সেখান থেকে কৃতকার্য করেছিলাম আর পলিট্রপিক প্রসেসটা করিয়েছিলাম। সেখান থেকে কৃতকার্য যেমন ধরে নাও, এখানে দেখানো হয়েছিল কি যে এটা হচ্ছে কি অ্যাডিয়াবেটিক, আর এটা হচ্ছে কি আইসোথার্মাল। এটা হচ্ছে আইসোথার্মাল আর এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক। এখানে দুটো জিনিস দেখানো হয়েছিল। যদি প্রাথমিক আয়তন এখান থেকে এটা যদি ভি হয় এবং আয়তনটা এখানে যদি 2v করা হয়, অর্থাৎ কি দ্বিগুণ করা হচ্ছে, বা এটাকে বলবো কি প্রসারণ। আর এখানে কি এটা যদি আয়তন ধরলাম ভি, এখান থেকে করা হচ্ছে কত 2v এই আয়তনটা। এটা অ্যাডিয়াবেটিক, এটা হচ্ছে সমষ্ণ। তাহলে দুক্ষেত্রে দেখেছিলাম কি কৃতকার্যের মানটা অন্যরকম হচ্ছে। যদি প্রসারণ করা হয় তখন অ্যাডিয়াবেটিকের গ্রাফ হচ্ছে এটা, তাহলে এর নিচে ক্ষেত্রফলটা কি কম, তাহলে এর কৃতকার্যটা কম হবে। আইসোথার্মালের ক্ষেত্রে কী হবে? কৃতকার্যটা বেশি, তাই এটা বেশি হবে। তাহলে প্রসারণের সময় কি হচ্ছে? গ্যাসের আইসোথার্মালের কৃতকার্য বেশি আর ঊর্ধ্বতাপ প্রক্রিয়ার কার্য হচ্ছে কি কম। এখানে সমষ্ণ আর রুদ্ধতাপ না বলে এটাও বলতে পারে যে একবার কি ধীরে ধীরে সংকুচিত করা হলো, প্রসারিত করা হলো, আর একবার কি দ্রুত প্রসারিত করা হলো। হঠাৎ দ্রুত মানি হচ্ছে কি অ্যাডিয়াবেটিক, আর ধীরে ধীরে মানি হচ্ছে কি সমষ্ণ। যার ক্ষেত্রফল বেশি সেক্ষেত্রে তার কার্যটা বেশি হবে। এখানে ঠিক উল্টো হচ্ছে। এখানে দেখো, এটা হচ্ছে কি সমষ্ণ, এটা সমষ্ণ প্রক্রিয়া, আর এটা হচ্ছে কি অ্যাডিয়াবেটিক প্রক্রিয়া। তাহলে অ্যাডিয়াবেটিকে কী হবে? কার্য বেশি, সমষ্ণ প্রক্রিয়ার কার্য কম। কারণ যখন এটা কি সংকুচিত করা হচ্ছে, অর্থাৎ কি এরকম ভি থেকে 2v, এখানে ভি থেকে এটাকে v/2, এটা অর্ধেক, এটা ভুল লিখেছি, এটা v/2। এটা হচ্ছে কি সংকুচিত আর এটা প্রসারিত। ঠিক আছে। আর কি বলছিলাম? ওয়ার্ক ডান ইন পলিট্রপিক প্রসেস নির্ণয় করেছিলাম কি যে R(T2 - T1) ডিভাইড বাই 1 - n, যেখানে nটা কি ছিল? সেই PV⁴n ইকুয়াল টু ধ্রুবক। এটা পাওয়ার, এর মানটা অনেক কিছু হতে পারে। এখান থেকে আরও কৃতকার্য এসেছিল কি এসেছিল? W ইকুয়াল টু একটা এসেছিল, দেখবে P2V2 মাইনাস P1V1 ডিভাইড বাই 1 - গামা। সেখান থেকে আমরা নির্ণয় করেছিলাম কি W ইকুয়াল টু R ডিভাইড বাই 1 গামা নয় n ইন্টু T2 - T1।
যদি এটা এন মোলের ক্ষেত্রে হয়, এম মোল আদর্শ গ্যাসের জন্য নেওয়া হয়, এম মোল আদর্শ গ্যাস, গ্যাস নিলে কার্য কত হবে? তখন ডাব্লিউ ইকুয়ালটি করে দেবো কি এম আর, এমটা কি মোলের জন্য 1 মাইনাস এন আর T2 মাইনাস T1। এখানে কি বলেছিলাম যে শুধুমাত্র সমষ্ণ প্রক্রিয়া বাদ দিয়ে বাকিগুলোকে করা যাবে। যেমন কি যদি n ইকুয়াল টু 0 বসায়, n ইকুয়াল টু 0 মানে কি পি ভি টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কি কনস্ট্যান্ট, তাহলে পি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে কি হচ্ছে আইসোবারিক সমচাপ প্রক্রিয়া। তাহলে n ইকুয়াল টু 0 বসালে কত আসছে এখানে, ডাব্লিউ ইকুয়াল টু আসছে আর ইন্টু T2 মাইনাস T1 সমচাপ প্রক্রিয়ায়। আর যদি n ইকুয়াল টু ইন অসীম করা হয়, তার মানে কি তখন কি হবে আইসোকোরিক সম আয়তন, তাহলে এখানে কৃতকার্য কি 0 আসবে। দেখো এখানে ডাব্লিউটা বসাও, ডাব্লিউ ইকুয়াল টু কত আসছে 1 মাইনাস ইনফিনিটি আর T2 মাইনাস T1। তাহলে এটা কিন্তু 1 মাইনাস ইনফিনিটি, অসীম থেকে যদি 1 বা 2 সংখ্যা বাদ যায় তাতে কোনো কিছু এসে যায় না। তাহলে এখানে কথা হবে এটা আলটিমেটলি এটার জন্য কথা হবে সামথিং আপন ইনফিনিটি, একটা ধরে নিলাম পি মানে কে আপন ইনফিনিটি ধরলাম, তার মানে কি এটা কি 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে 1 মাইনাস ইনফিনিটি মানে কি T2 মাইনাস T1 ডিভাইড বাই ইনফিনিটি। তাহলে এই পরিবর্তনটাকে যদি এই অসীম দিয়ে ভাগ করা হয় তাহলে সেটা 0-র কাছাকাছিই হবে। আরেকটা হচ্ছে কি গামা, n ইকুয়াল টু যদি গামা হয় তাহলে সেক্ষেত্রে কত হবে, সেক্ষেত্রে কত হবে যেটা হচ্ছে কত ডাব্লিউ ইকুয়াল টু যদি m দিয়ে করো m আর 1 মাইনাস গামা T2 মাইনাস T1 দ্যাটস ইকুয়াল টু m বাই 1 মাইনাস, সরি এটা এক কাজ করো আগের মতো লিখে দিই, গামা মাইনাস 1 T ইনিশিয়াল মাইনাস T ফাইনাল। দেখো তো এটা রুদ্ধতাপ প্রক্রিয়া যখন কৃতকার্য নির্ণয় করেছিলাম তখন এরকম এসেছিল কিনা, এটাই এসেছিল, ঠিক আছে। তাহলে সবগুলো একই রকম আসবে, তুমি মানটা এখানেও বসাতে পারো, তাতে কোনো আপত্তি নেই। এরপর হচ্ছে কি স্পেসিফিক হিট অফ এ পলিট্রপিক প্রসেস, মানে ধরো না বলে দিল যে পি ভি টু দি পাওয়ার 3 ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে এর আপেক্ষিক তাপ কত হবে, কী করে নির্ণয় করবে? আপেক্ষিক তাপ বলেছে, তোমাকে সিপি বলে নাই, সিভি বলে নাই, তাহলে আপেক্ষিক তাপ কত নেবে? পি ভি টু দি পাওয়ার 2 ইকুয়াল টু ধ্রুবক, বা অন্য কারোর সাথে রিলেশন দিয়েছে সেখান থেকে তুমি ব্যাক করে এটা আনতে পারো পিভি আকারে। পলিট্রি প্রসেসে যখন লাগাবে কাজ করবে, আমার জানা আছে কি পি ভি টু দি পাওয়ার n, পি ভি টু দি পাওয়ার n এই ফর্মে আনার চেষ্টা করব। কোথা থেকে? পিভি ইকুয়াল টু এনআরটি বা সরি পিভি ইকুয়াল টু আরটি আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আনবো। তাহলে এক্ষেত্রে স্পেসিফিক হিট অর্থাৎ আপেক্ষিক তাপ কত হবে? তাহলে আপেক্ষিক তাপ হবে কত? আপেক্ষিক তাপ সি ইকুয়াল টু সিভি প্লাস আর ডিভাইড বাই 1 মাইনাস গামা, এটা হচ্ছে ফর্মুলা। এরপর কি বিভিন্ন প্রসেসের ক্ষেত্রে মান বসাও, হচ্ছে আইসোথার্মালের ক্ষেত্রে প্রথমে নিই আইসোকোরিক আইসোবারিক প্রসেস। তো আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে কত এন এর মানটা কত? এন ইকুয়াল টু কত হবে? 0, তাই তো, কারণ কি পি ভি টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে কত পি ইকুয়াল টু কনস্ট্যান্ট প্রেসার। সেক্ষেত্রে কত আসছে? সি ইকুয়াল টু
সিভি প্লাস আর ডিভাইড বাই 1 মাইনাস 0, অর্থাৎ কথা হচ্ছে সিভি প্লাস আর। আবার আমরা একটা রিলেশন কি জানি, সিভি মাইনাস সিভি ইকুয়াল টু আর। তাহলে এটা কত হবে, সিপি, স্থির চাপে আপেক্ষিক তাপ, অটোমেটিক্যালি বেরিয়ে গেল। যদি আমি এটা আইসো থার্মাল নিই, তাহলে এন কত হবে এক্ষেত্রে, এন ইকুয়াল টু কত, এক্ষেত্রে এন ইকুয়াল টু 1। তাহলে এন ইকুয়াল টু যদি 1 হয় তাহলে সি কত হবে, সি ইকুয়াল টু সিভি প্লাস আর মাইনাস 1 মাইনাস 1, তাহলে কত হবে ইকুয়াল টু সিভি প্লাস আর ডিভাইড বাই 0 সমান সিভি প্লাস ইনফিনিটি। ঠিক আছে, তাহলে দেখো তোমাদেরকে যখন আপেক্ষিক তাপের কনসেপ্টটা বলা হয়েছিল তখন দুটো কেস বলা হয়েছিল, যে স্থির চাপে এবং স্থির আয়তনে কেন নেওয়া হয়, কারণ আপেক্ষিক তাপের মানটা 0 থেকে অসীমে যায়। সেখানে ব্যাখ্যার সময় বলেছিলাম কোনটা, এটা আইসোথার্মাল প্রসেসটা বলা ছিল। তাহলে কথা হবে সিভি প্লাস ইনফিনিটি, তাহলে কোনো কিছুর সাথে অসীম যোগ হলে কী হবে, সেটা একই রকম থাকবে। তোমার কাছে কেউ যদি 5 লাখ টাকা 5 লাখ 5 টাকা পায়, তুই 5 লাখ টাকা দিলে সে আর কিছু বলবে না, 5 লাখ 5 টাকাটা সে ছেড়েই দেবে। কথা এটা ইনফিনিটি, অসীম। এরপর যদি নিই আইসোকোরিক, আইসোকোরিক আইসোকোরিক প্রসেস, আইসোকোরিক প্রসেস নিলে কি হবে, আইসোকোরিক ক্ষেত্রে কথা হবে এন ইকুয়াল টু ইনফিনিটি, সম আয়তন, সম আয়তন। সেক্ষেত্রে দেখো কথা আসছে সি ইকুয়াল টু সিভি প্লাস আর 1 মাইনাস ইনফিনিটি। তাহলে 1 মাইনাস ইনফিনিটি মানে কত এলো, সমান সিভি প্লাস আর ডিভাইড বাই ইনফিনিটি চলে এলো। কারণ অসীম থেকে 1 বাদ দিলে সে থাকে, কিছুই থাকে না, মানে কিছু এসে যায় না। তাহলে কথা হবে এটা প্লাস সমান সিভি প্লাস, এটাকে আমি কী করবো 0 করে দেবো, সমান সিভি। আর অ্যাডিয়াবেটিক ক্ষেত্রে কথা হবে অ্যাডিয়াবেটিক প্রসেস। সেক্ষেত্রে কত হবে এন ইকুয়াল টু কত বলেছিলাম, গামা। তাহলে কত আসছে দেখো তো, সি ইকুয়াল টু সিভি প্লাস আর 1 মাইনাস গামা। আগে তোমরা যখন পড়িয়েছিলাম সিভি সিপি, সেখানে বের করেছিলাম দেখবে মানটা, যে সিভি ইকুয়াল টু আর বাই গামা মাইনাস 1, আর সিপি কত ছিল, সিপি ইকুয়াল টু গামা আর গামা মাইনাস 1। এটা মনে আছে নিশ্চয়ই। তাহলে দেখো এখানে মানটা বসাও, সিভি মানটা বসাচ্ছি, কত আসছে আর গামা মাইনাস 1 প্লাস আর মাইনাস কমন নাও, এটা কত আসছে গামা মাইনাস 1। তাহলে কত আসছে কত আর গামা মাইনাস 1 মাইনাস আর গামা মাইনাস 1, দ্যাটস ইকুয়াল টু 0। তাহলে রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আপেক্ষিক তাপ কত হয়, 0, আর সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে অসীম। যদি কারো একটুকু গুলিয়ে যায়, তুমি একবার খালি সেই উদাহরণটা মনে রাখবে যে আপেক্ষিক তাপকে দুই প্রকার আপেক্ষিক তাপ নেওয়া হয় কেন গ্যাসের ক্ষেত্রে, সেই ব্যাখ্যাটা একটু পড়বে, তার সাথে এটা পড়বে, তাহলে একটু সুবিধা হবে। নোট করে নাও, এটাও নোট করে রাখবে, ঠিক আছে। স্থির চাপে সিপি, স্থির আয়তনে সিভি, আইসোথার্মালের ক্ষেত্রে অসীম, অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে 0। এরপর দেখো
দুটো প্রক্রিয়া আছে, একটা হচ্ছে কি প্রত্যাবর্ত প্রক্রিয়া, আর হচ্ছে অপ্রত্যাবর্ত প্রক্রিয়া বা রিভার্সিবল প্রসেস আর ইররিভার্সিবল প্রসেস। বলতে কি, ধরো নাও একটা পদ্ধতি অসংখ্য ধাপে হচ্ছে, বিভিন্ন ধাপে হচ্ছে, মানে এখানে ছিল কত P1 V1 ছিল চাপ আয়তন, এই পজিশনে কত হলো P2 V2 হলো। এগুলো অসংখ্য ধাপে হয়েছে। ধরে নাও আমি যে কোনো ধাপ ধরছি, তাহলে এখান থেকে যখন এখানে আসছে এই 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 প্রসেসটা কী হবে, তাপিয়ে সামনে থাকবে, এও তাপিয়ে সামনে থাকবে, এও তাপিয়ে সামনে থাকবে। তাহলে এখান থেকে এখানে যেতে এটা 1 আর 2 অসংখ্য ধাপ, তাহলে 1 থেকে 2-এ যে পরিমাণ কার্য করা হবে বা তাপ উৎপন্ন হবে, ধরে নাও এখানে দেখা গেল কি 10 ক্যালোরি তাপ উৎপন্ন হয়েছে, বাইরে বেরিয়ে গেল। আবার যদি 10 ক্যালোরি তাপ যদি দিয়ে দেওয়া হয়, তাহলে আবার কি এটা 2 থেকে 1-এ, মানে 1 থেকে 2-এ যেমন যেতে পারবে, যে পরিবর্তন হবে তাকে রিভার্স করে দিলে আবার একই জায়গায় ফিরে আসতে পারবে। পরিবেশ এবং সংস্থা যদি ব্যাক করতে পারে, অর্থাৎ কি বিপরীতে ফিরে আসতে পারে, তখন তাকে বলবো কি প্রত্যাবর্ত ক্রিয়া। এখানে কি হবে, প্রত্যেকটা ধাপ কি হবে তাপীয় সাম্যে, মানে এক একটা তাপীয় সাম্য হবে, এবং হচ্ছে কি এটা খুব ধীর গতিতে হতে হবে, খুব ধীর গতিতে হতে হবে। তাহলে প্রসেসটা করতে গেলে কি হবে, অসীম পর্যন্ত চলতে হবে, অসীম। দেখো যেমন ধরো তুমি একটা বরফের খণ্ড নিয়েছো, ঠিক আছে, এখানে তুমি যদি 80 ক্যালোরি তাপ দিয়ে দাও, তাহলে কি হবে, এর উষ্ণতা কত হচ্ছে 0 ডিগ্রি। 80 ক্যালোরি তাপ দিলে কি হবে, এটা জলে পরিণত হবে, H2O। 80 ক্যালোরি তাপ দিলে জলে পরিণত হলো। আবার যদি বিপরীত ক্রমে কী করি, একে যদি এখান থেকে যদি 80 ক্যালোরি তাপকে বের করে নেওয়া হয়, 80 ক্যালোরি, তাহলে কী হবে, এটা আবার এখান থেকে এখানে যাবে। তাহলে এগুলো হচ্ছে কি প্রত্যাবর্ত ক্রিয়া। সংজ্ঞাটা কী হবে নোট করো, যে প্রক্রিয়া বিপরীতমুখী হয় যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে, প্রত্যাবর্তন করতে পারে কি আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে, এবং সম্মুখবর্তী ও বিপরীতমুখী প্রক্রিয়ার প্রতি স্তরে তাপ ও কার্যের ফলাফল সমান, তাপ ও কার্যের ফলাফল সমান। তার মানে যদি ধরো নাও এ থেকে বি একটা প্রসেসে গেল, একটা জায়গাতে গেল A to B, এখানে হচ্ছে কি কিউ পরিমাণ তাপ উৎপন্ন হলো বা তাপ লাগলো, তাপ লেগে কী হলো ডাব্লিউ পরিমাণ কার্য করলো। তাহলে আবার যদি এখানে ডাব্লিউ পরিমাণ কার্য করা হয়, তাহলে এটা এখান থেকে ফিরে আসবে এবং কিউ পরিমাণ তাপ ছেড়ে দেবে, ঠিক আছে। তাহলে কী হচ্ছে যে প্রতিটি স্তরে তাপ এবং কার্যের ফলাফল সমান ও বিপরীতমুখী হয়, তাকে প্রত্যাবর্ত প্রক্রিয়া বলা হয়। এই সংজ্ঞাটা পড়ে রাখবে, এই দুটো জায়গা থেকে কোশ্চেন প্রায় দেয়, প্রত্যাবর্ত কাকে বলে আর অপ্রত্যাবর্ত কাকে বলে। তাহলে এটা হচ্ছে যদি প্রত্যাবর্ত হয়, তাহলে প্রত্যাবর্ত কী হবে, প্রত্যাবর্ত ক্রিয়া, যেটা হচ্ছে কি বিপরীতমুখী হতে পারে না। বাকি বলবো যে তাপ এবং কার্যের ফলাফল সমান হয় না, এটা বলতে পারি, নোট করো। তাহলে এখানে বুঝতে পারছো কি যে কি বললাম, যে আমি ধরুন এই বরফ থেকে তাপ বের করে নিচ্ছি, এটা জলে পরিণত হলো, জল। তাহলে এখানে থেকে আমি কী করলাম, 80 ক্যালোরি তাপ বের করলাম, তাহলে কিছু কার্য করলাম। এটা কি করতে হবে, খুব ধীরে ধীরে করতে হবে। যদি ধীরে ধীরে না করা হয়, ধরো না বা এখানে একরকম হলো কি যে কিছু পরিমাণ শক্তি নষ্ট হয়ে যাচ্ছে, আমি দেখাচ্ছি কি যন্ত্রে 80 ক্যালোরি তাপ দিলাম, দেখাচ্ছে যন্ত্র যে হ্যাঁ 80 ক্যালোরি, কিন্তু এখানে আসছে কত 75 ক্যালোরি, মানে কিছু জায়গায় নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে সেই সংস্থাতে যদি বাধা বল বা অপচয়ী শক্তি, যেমন কি ঘর্ষণ বল, সান্দ্রতা বল, রোধ বাধা বল যেটা বলা হয়, এগুলো যদি উপস্থিত থাকে তাহলে কিন্তু এটা সম্ভব নয়।
একটা স্প্রিং, এটা স্প্রিংটা নিলে এই স্প্রিংটাকে যদি হালকা পরিমাণ ধীরে ধীরে যদি বাড়াও, কিছুটা পরিমাণ বাড়ালে বাড়িয়ে আবার ছেড়ে দিলে তবে আবার আগের অবস্থায় ফিরে আসবে। তাহলে আমি এখান থেকে যেটা এতটা বৃদ্ধি করতে, এক্সট্রা এতটা বৃদ্ধি করতে যে পরিমাণ কার্য করেছিলাম, ছেড়ে দেওয়ার পর সেটা দেবে একই পরিমাণ কার্য ফিরিয়ে দেবে। ধরুন একটা গোলটির বাটল রাখা আছে বা কোনোটা ছোট্ট জিনিসকে ছুটতে হচ্ছে স্প্রিংয়ের দ্বারা, তাহলে কী হবে, তুমি যত পরিমাণ কার্য করেছিলে ঠিক ওই পরিমাণে ফিরে পাবে, সে আবার আগের অবস্থায় ফিরে আসবে। যদি স্প্রিংটাকে ধরে শর্ট করে লম্বা করে দাও তাহলে দেখবে সে আর আগের অবস্থায় ফিরে আসবে না, তার স্থায়ী বিকৃতি হয়ে যাবে। একটা গ্যাসকে, একটা সিলিন্ডার আছে, ঠিক আছে, এখানে কোনো বাধা বল বা অপচয়ী বল নেই। এবার কি করা হলো, একে খুব ধীরে ধীরে সংকুচিত করা হলো। এমনভাবে সংকুচিত করব যাতে কি প্রত্যেকটা স্তর কী হবে, তাপের সামনে থাকবে। তাহলে সেক্ষেত্রে কি হবে, এটাও হবে কি প্রত্যাবর্ত প্রক্রিয়া। তাহলে সংকুচিত করতে যে পরিমাণ কার্য করতে হবে, প্রসারিত করতে গেলে সে একই পরিমাণ কার্য পেয়ে যাবো আমি ঘুরে। কিন্তু তুমি যদি খুব জোরে চাপ দিয়ে দ্রুত করে নাও তাহলে দেখবে কি যে বাধা বলার জন্য বা অন্য কিছুর জন্য কী হবে, সেখানে এবার আগের অবস্থায় ফিরে আসছে না, আগের জায়গায় ফিরে আসছে না। তাহলে দেখো এখানে এটা বলতে পারি যে প্রত্যাবর্ত প্রক্রিয়ায় কী হয়, প্রক্রিয়ায় সংস্থা আগের অবস্থায় ফিরে আসে। তাহলে আগের অবস্থায় যদি ফিরে আসে তাহলে অভ্যন্তরীণ শক্তি কী হবে, জিরো। কারণ অভ্যন্তরীণ শক্তি কোনো পরিবর্তন হবে না। অভ্যন্তরীণ শক্তিটা কি বলেছিলাম, অবস্থা অপেক্ষক, মানে শুধুমাত্র অবস্থার উপর নির্ভর করবে তার অভ্যন্তরীণ শক্তিটা কেমন আছে। যদি সে এখানে এ অবস্থানে ছিল, এখান থেকে কোথায় গেল, বিতে গেল, তাহলে এখানকার অভ্যন্তরীণ শক্তি যদি U1 হয়, এখানে U2 হবে। তাহলে এখানে শক্তি পরিবর্তন কত হবে, U2 মাইনাস U1। যদি সে আবার আগের অবস্থায় এখানে ফিরে আসে তাহলে আবার তার অভ্যন্তরীণ শক্তি কত হলো, U1 হলো। তাহলে প্রাথমিক ছিল U1, অন্তিম হলো U1। তাহলে শক্তি পরিবর্তন DU = 0। সেক্ষেত্রে কত হয়, DQ = DU প্লাস PdV। এটা জানি আমরা কৃতকার্য, বাটে লিখব কি DU প্লাস DW। যদি এটার মান 0 হয় তাহলে কি লিখব, DQ = DW। তাহলে কার্যটা সম্পূর্ণ তাপে বা তাপটা সম্পূর্ণ কার্যে রূপান্তর হবে প্রত্যাবর্ত ক্রিয়ায়। ঠিক আছে, তাহলে দুটো শর্ত বললাম, কি কি দুটো শর্ত, একটা হচ্ছে খুব ধীরে সংগঠিত হতে হবে, কোয়াসি স্ট্যাটিক্স বলতে পারো। আর একটা হচ্ছে কি কোনো শক্তিক্ষয়ী বলের উপস্থিতি থাকলে হবে না। কন্ডিশন ফর রিভার্সিবিলিটি, তাহলে কি প্রক্রিয়াটি আপাত স্থির হতে হবে। আপাত স্থির মানে কি খুব ধীরে সম্পন্ন করা উচিত, যাতে সংস্থাটি প্রত্যেকটি ধাপ সাম্য অবস্থায় থাকে, যাতে প্রত্যেকটা ধাপ সাম্য অবস্থায় থাকে, এরকমভাবে করতে হবে, না হলে কিন্তু সেটা সমস্যা থাকবে না। অর্থাৎ কী বলা আছে, আপাত স্থির মানে কি কোয়াসি স্ট্যাটিক্স, দেখে মনে হবে স্থির, মানে গ্যাসটা যখন সংকুচিত করবে বা স্প্রিংটাকে যখন আমি প্রসারিত করব ধীরে ধীরে, তখন দেখে বোঝা যাবে না যে সেটা প্রসারিত হচ্ছে বা সংকুচিত হচ্ছে। প্রক্রিয়াটি চলাকালীন যে কোনো ধরনের শক্তিক্ষয়ী কারণ অনুপস্থিত থাকবে, যেমন কি ঘর্ষণ বল, সান্দ্রতা বল, অস্থিতিস্থাপকতা, রোধ ইত্যাদি। যদি অস্থিতিস্থাপকতা থেকে যায়, যেমন স্প্রিংটার ক্ষেত্রে বললাম, এটাকে বৃদ্ধি করলাম, সে সেখানেই কী হলো, আগের অবস্থায় ফিরে এলো না, তার ধর্ম ছিল ফিরে আসবে না, তাহলে স্থিতিস্থাপক স্প্রিং হতে হবে।
তাহলে আমি যে পরিমাণ কার্য করলাম সে পরিমাণে ফিরে পাবো। দেবে যদি ঢালাই করা হয়, দেবে বাড়ি তৈরি করার সময় যে রডগুলো বাঁধে তার জন্য একটা সরু তার ইউজ করা হয়, সেগুলো দিয়ে স্প্রিং তৈরি করবে, সেগুলো দেবে কি সহজেই স্থিতিস্থাপকতা নেই একদম, সেই স্প্রিংটা টেনে দেবে, বড় হয়ে যাবে, ছেড়ে দেবে, আগের অবস্থায় ফিরে আসবে না। তাহলে সেই রকম স্প্রিং নিয়ে তুমি যদি প্রসারিত করো তাহলে কিন্তু তুমি পারবে না। ঠিক আছে, তাহলে এটা হলো কি কন্ডিশন ফর রিভার্সিবিলিটি, প্রত্যাবর্ত ক্রিয়ার শর্ত। তাহলে অপ্রত্যাবর্ত ক্রিয়ার শর্তটা কি হবে? এই দুটোই হবে না, মান্য করবে না। তার মানে কি প্রক্রিয়াটি আপাতত স্থির হবে না, খুব দ্রুত সংগঠিত হবে। আর এটা কি শক্তিক্ষয়ী বলের অনুপস্থিত থাকবে বলেছে এখানে, অনুপস্থিত থাকবে, তাহলে ওখানে কী হবে? উপস্থিত থাকবে। ঠিক আছে, এটাতে কি হবে? এটা অসীম সময় লাগবে, অসীম, টাইমটা হচ্ছে অসীম। আর অপ্রত্যাবর্ত ক্রিয়াতে কী হবে? টাইমটা খুব তাড়াতাড়ি, মানে খুব দ্রুত সংঘটিত হবে। ঠিক আছে, তাহলে এটা দেখো, অপ্রত্যাবর্ত ক্রিয়া হলো এমন একটি প্রক্রিয়া যা সংস্থা এবং পারিপার্শ্ব উভয়ই হচ্ছে কি তাদের আগের অবস্থায় ফিরে আসতে পারে না যদি প্রক্রিয়াটিকে বিপরীতমুখী করা হয়। তাহলে বিপরীতমুখী করলে কী হবে? আগের অবস্থায় ফিরে আসবে না, বা বলতে পারো কি যে প্রক্রিয়াটি বিপরীতমুখী করা সম্ভব নয় বা যায় না। এটা কীভাবে? খুব দ্রুত সংঘটিত হতে হবে। তবে মনে রাখবে বাস্তবে সব প্রক্রিয়া হচ্ছে কি, বাস্তবে সমস্ত প্রক্রিয়ায় অপ্রত্যাবর্ত। ঠিক আছে, তুমি কাউকে কথা বলে গালি দিলে, সেই গালিটাকে ফিরিয়ে আনতে পারবে না। ঠিক আছে, নোট করো না এটাও। ঠিক আছে, তাহলে এক্সাম্পল কী হতে পারে? এক্সাম্পল বইয়ে অনেকগুলো দেওয়া আছে, পড়ে নেবে। প্রথমত শর্তগুলো কি? প্রথম দুটো শর্ত মানবে না। আর কি বললাম? যে কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হচ্ছে কি, যে কোনো স্বতঃস্ফূর্ত, এখানে দেখা যাচ্ছে কি বাস্তবে সমস্ত স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এখানে কেন স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হচ্ছে কি অপ্রত্যাবর্তক। তাহলে ধরে নাও এখানে কি বললাম কি, হঠাৎ করে গ্যাসটা এখানে ছিল, একে সংকুচিত করে এতটা করে দেওয়া হলো খুব দ্রুত, তারপর ছেড়ে দাও, দেখো গ্যাসটা ঠিক এরকম জায়গাতে ফিরে আসবে, আর এই জায়গাতে ফিরে আসছে না। তুমি যদি মহাবিশ্বের পরিবর্তন না ঘটাও তাহলে কোনো দিন সংস্থাকে এবং পারিপার্শ্বিককে আগের অবস্থায় ফিরে আনা যাবে না। আর কি করতে পারো? তেজস্ক্রিয় রেডিও অ্যাক্টিভিটি পড়াতে না, তেজস্ক্রিয়তা। তাহলে এ একটা তেজস্ক্রিয় পদার্থ, সেখান থেকে নিউক্লিয়াসটা ভেঙে গিয়ে কি হলো? বি একটা উৎপন্ন হলো, সেখানে অন্য একটা রশ্মি উৎপন্ন হলো, গামা রশ্মি বা আলফা বা বিটা, যে কোনো একটা হলো, যা হোক। তাহলে কী হলো? এ থেকে নতুন নিউক্লিয়াস তৈরি হয়ে গেল। তাহলে এটাকে আবার ঘুরিয়ে কিন্তু এখানে আনা যাবে না। ঠিক আছে, একটা স্প্রিংকে দ্রুত সংকুচিত করে দিলে সেক্ষেত্রেও কিন্তু একই রকম ব্যাপার। আরও অনেক এক্সাম্পল আছে, বইয়ে পড়তে হবে তোমরা। একটা চিনির দ্রবণ বা যে কোনো হচ্ছে রাসায়নিক কেমিক্যাল রিয়াকশন, ঠিক আছে, দেখো H2O, একে ভেঙে দিলে কি আসতে পারে? H আসতে পারে, হাইড্রোজেন আর একটা অক্সিজেন আসতে পারে। ঠিক আছে, তাহলে এই দুটোকে দিয়ে দিলে কি সঙ্গে সঙ্গে এই দুটোকে মিশালে কি সবসময় জল পাওয়া যাবে? আমি যে কন্ডিশনে, যেখানে আমি এটাকে ভাঙছি, ভেঙে এরকম H আর O উৎপন্ন করা যাবে না। তা রাসায়নিক বিক্রিগুলো কী হচ্ছে? কোনো সময় রিভার্স করা যায় না, কারণ অন্য মৌল সৃষ্টি হয়ে যায়। এর প্রত্যাবর্ত ক্রিয়া এবং অপ্রত্যাবর্ত ক্রিয়ার পার্থক্যটা দেখে নেব আমরা। একটা হচ্ছে কি অসীম, আর একটা হচ্ছে কি খুব দ্রুত হয়। একটা হচ্ছে কি বললাম যে খুব ধীরে সম্পন্ন হয়, আর একটা দ্রুত হয়।
আর এটা কি বিপরীতমুখী করা যায়, আর এটা বিপরীতমুখী করা যায় না। পার্থক্যগুলো আমরা দেখে নেব, আমি অত লিখছি না। দেখো, একে বিপরীত অভিমুখে চালনা করা যায়। কাকে? অপ্রত্যাবর্তক ক্রিয়াকে বিপরীত অভিমুখে চালনা করা যায়। আর প্রত্যাবর্তক ক্রিয়া, এটা হচ্ছে অপ্রত্যাবর্তক ক্রিয়া। একে বিপরীত মুখে চালনা করা যায় আর একে যায় না। এটি অসীম সময় নেয় আর হচ্ছে সসীম সময় নেয়, মানে দ্রুত যেহেতু করা হয়। তো ঠিক তার পরের লাইনটি করা হচ্ছে, এটা অসীম মানে কি ধীর গতিতে করা হয়, আর এটা সসীম মানে কি দ্রুত গতিতে করা হয়। এটা কি আপাত স্থির, কোয়াসি স্ট্যাটিক, আর এটা কি আপাত স্থির নয়। এটা কি হলে প্রক্রিয়াটিকে বিপরীতমুখী করলে সংস্থা এবং পারিপার্শ্ব উভয়ই প্রাথমিক অবস্থায় ফিরে আসে, আর এটাতে আসবে না ফিরে। আর কি এটা একটি আদর্শ ধারণা, মানে কি আদর্শ ধারণা মানে হচ্ছে কি বাস্তবে নেই, যেগুলো বাস্তবে নেই সেগুলো হচ্ছে আদর্শ ধারণা। ঠিক আছে, তুমি আজকে তোমার বয়স 10 বছর, কালকে তোমার বয়স হলো ধরো আর কিছুদিন পর 10 বছর 1 দিন, 10 বছর 2 দিন, 10 বছর 3 দিন, বা 10 বছর 1 সেকেন্ড, 10 বছর 2 সেকেন্ড, 10 বছর 3 সেকেন্ড। তো একটা সেকেন্ড পেরিয়ে যাওয়া মানে কি তুমি আগের অবস্থায় ফিরে আসতে পারবে না, অসম্ভব ব্যাপার স্পন্টেনিয়াস কেসগুলোতে। পার্থক্যটা নোট করে নেবে। এরপর দেখো, এবার যে কি দ্বিতীয় সূত্র আসবে আমাদের। প্রথম সূত্রটা হলো মোটামুটি, তো দ্বিতীয় সূত্রের প্রয়োজনীয়তা কি, কেন দরকার আমার, তাহলে প্রয়োজনীয়তা কেন হবে? আমার একটা ঘড়ি আছে, দ্বিতীয় ঘড়ির প্রয়োজনীয়তা কেন হবে? নিশ্চয়ই ঘড়িটার মধ্যে কোনো ফল্ট হচ্ছে, বা ঘড়িটা আমাকে দেখতে ভালো লাগছে না, বা টাইম ঠিক দিচ্ছে না, ডিস্টার্ব করছে। ঠিক আছে, এমন হতে পারে যে আমার ওই ঘড়িটা ভালো লাগছে, দ্বিতীয় ঘড়ির প্রয়োজনীয়তা একটা থাকবে। তাহলে প্রথমটা কি, প্রথমে যখন করেছিলাম কি যে ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস পি ডি ভি, এখানে কি ছিল কার্য তাপের একটা সম্পর্ক, বা বলতে পারো কি শক্তি সংরক্ষণ সূত্রে একটা ছিল একটা, যে কার্য কী পরিমাণ তাপ দিলে সেটা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে এবং হচ্ছে কি কৃতকার্য করবে কিছু পরিমাণ। তাহলে এটা হচ্ছে কি স্পন্টেনিয়াস, এটা কি স্পন্টেনিয়াস? এখান থেকে বলা যাচ্ছে কি, এখান থেকে এটা বলা যাচ্ছে কি যে কি পরিমাণ কার্য তাপে বা তাপ কার্যে রূপান্তরিত হবে। এখান থেকে বলা সম্ভব কি? সম্ভব নয়। তাহলে এই সব কারণগুলো আছে কি, তারপর প্রক্রিয়াটা কোন দিকে যাবে, তাপ কোথা থেকে নেবে, উষ্ণ থেকে শীতল, শীতল থেকে উষ্ণ। তাহলে এই কারণগুলো হচ্ছে কি বলতে প্রথম সূত্র থেকে জানা যায় না বা ব্যাখ্যা করা যায় না, আর এই জন্যই হচ্ছে কি দ্বিতীয় সূত্রের প্রয়োজনীয়তা। আমি দেখে নেব দ্বিতীয় সূত্রের প্রয়োজনীয়তা কী। প্রথম সূত্র থেকে তাপের গতিশীলতা সম্পর্কে, তাপের গতিশীলতা মানে তাপ কোন দিকে যাবে, কোন ধরনের পাওয়া যায়, অর্থাৎ কি, অর্থাৎ তাপ উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে যাবে। হায়ার টেম্পারেচার কি 10 ডিগ্রি, আর হচ্ছে কি 50 ডিগ্রি। ওখানে বলা নাই তাপটা এখান থেকে এখানে যাবে না এখান থেকে এখানে যাবে, ওই সূত্রে বলা নেই। যদিও আমরা জানি যে তাপটা এখান থেকে এখানে আসবে, ওটা কোনো অসুবিধা নাই। ঠিক আছে, হয়তো আমরা অনেক সেই সময় জানলে কী হতাম, একটা সায়েন্টিস্ট হতাম নাকি। তাহলে দেখো যে প্রথম সূত্র থেকে তাপের গতিশীলতা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না, অর্থাৎ কি তাপটা উষ্ণ থেকে শীতলে যাবে না শীতল থেকে উষ্ণতে যাবে, সেটা প্রথম সূত্রে বলা নেই। তারপর কি পরিমাণ যান্ত্রিক শক্তি তাপ
বা কার্যে কী পরিমাণ যান্ত্রিক শক্তি তাপ বা কার্যে রূপান্তর হবে তার ধারণা কোনো পাওয়া যায় না। আর ঠিক আছে, প্রক্রিয়াটি স্পন্টেনিয়াস কি না তা জানা যায় না, স্বতঃস্ফূর্ত কি তা জানা যায় না। এখানে আজ কি এই সব কারণের জন্য এটা হচ্ছে এই সব কারণের জন্য দ্বিতীয় সূত্রের দরকার। তাহলে এই সব কারণের জন্য দ্বিতীয় সূত্রের দরকার। ঠিক আছে, তাপটা কোন দিকে যাবে, স্পন্টেনিয়াস কি না, আর কী পরিমাণ যান্ত্রিক শক্তি তাপ এবং কার্যে রূপান্তর হবে। ঠিক আছে, কোনটা বললাম যে ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস পি ডিভি। তাহলে এটার জন্য কত ব্যয়িত হবে আর এটার জন্য কতটা ব্যয়িত হবে বা কত যান্ত্রিক কার্য করতে হবে সেটা বলা নেই। এটা হচ্ছে কি দ্বিতীয় সূত্রের প্রয়োজনীয়তা। এরপর কি বলছে, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র যেখানে আছে ব্যাখ্যা। ধরে নাও আমরা জানি কি এ একটা পাত্র আছে আর এ একটা পাত্র আছে, এখানে যদি একটা পাইপ লাগিয়ে দেওয়া হয়, এখানে জল আছে, তাহলে এখানে কি হবে, এখানে যে পরিমাণ জল আছে এটা কি এখানে অতটা পরিমাণ জল, পাইপের মুখটা যদি খোলা থাকে জলটা এখানে চলে আসবে। তাহলে এটা কি, এটা উচ্চ বেশি আছে আর এটা কি নিম্ন অবস্থান আছে। তাহলে উচ্চতার জন্য কি হচ্ছে, চাপের পার্থক্য হচ্ছে, বলে জলটা উচ্চ চাপ থেকে নিম্ন চাপে আসছে। যদি এটা এরকমও হতো, এরকম পাত্র আছে এবং এরকম পাত্র আছে, এখানে পাইপ লাগানো আছে, একটাতে জল আছে এতটা আর একটা আছে এইটুকু, তাহলে এক্ষেত্রেও কী হবে, জল এখান থেকে এখানে আসবে। কিন্তু জলটা কি এখান থেকে এখানে যাবে কোনো দিন স্পন্টেনিয়াসলি? তাহলে স্পন্টেনিয়াসলি যাবে না, আমাকে এখান থেকে এখানে নিয়ে যেতে গেলে কি করতে হবে, একটা মেশিন লাগাতে হবে। তাহলে সেই মেশিনটা কি, আমাকে বাইরে থেকে তেল দিতে হবে তারপর বা কারেন্ট দিতে হবে তবে চলবে। এই জন্য বলা আছে কি নো সেলফ অ্যাক্টিং মেশিন, নো সেলফ অ্যাক্টিং মেশিন, স্বতঃস্ফূর্ত মেশিন কখনো কি কার্যকে সম্পূর্ণ তাপে রূপান্তর করতে পারবে না, এক নম্বর বিবৃতি। আর একটা বিবৃতি আছে কি, যে নিম্ন থেকে উচ্চ তাপে, এখানে কি আমরা জল বললাম, ওখানে কি আসবে টেম্পারেচার, টেম্পো। ঠিক আছে, টেম্পারেচার কি লো থেকে হাই। তাহলে কোনো সেলফ অ্যাক্টিং মেশিন লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারে তাপ সরবরাহ করতে পারবে না বা সম্পূর্ণ তাপকে কার্যকে তাপে রূপান্তর করতে পারবে না। ঠিক আছে, যতই তুমি প্রক্রিয়া করো। এটা হচ্ছে কি দ্বিতীয় সূত্রের দুটো বিবৃতি আছে, একটা হচ্ছে ক্লসিয়াসের আর একটা প্লাঙ্কের। দুটো বিবৃতি মুখস্থ রাখবে। অনেক সময় উল্লেখ করে দেয় যে ক্লসিয়াসের বিবৃতি লেখো, অনেক সময় উল্লেখ করে দেয় যে প্লাঙ্কের বিবৃতি লেখো। আর যদি উল্লেখ না করে দেয়, যে শুধু বলে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি লেখো, তাহলে তুমি যে কোনো একটা বিবৃতি দিলেই হবে। ঠিক আছে, সেই বিবৃতিটা কি, এটা হচ্ছে কি ক্লসিয়াস স্টেটমেন্ট, কোনো স্বয়ংক্রিয় যন্ত্রই কি হয়, তাপকে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় স্থানান্তরিত করতে পারে না, নিম্ন থেকে উচ্চ। ঠিক আছে, এটা হচ্ছে কি হলো লো টু হাই ট্রান্সফার করতে পারে না। কি মেশিন, স্বয়ংক্রিয়, সেলফ অ্যাক্টিং লেখা থাকবে, সেলফ অ্যাক্টিং মেশিন ক্যান ট্রান্সফার হিট ফ্রম লোয়ার টু হায়ার টেম্পারেচার। আর একটা কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট কী বলছে, কোনো স্বয়ংক্রিয় যন্ত্রই কিছু পরিমাণ তাপকে পুরোপুরি কার্যে রূপান্তর করতে পারে না। তার মানে কি W = Q করে দিতে পারবে না। নো সেলফ অ্যাক্টিং মেশিন ক্যান
কনভার্ট এন্টার অ্যামাউন্ট অফ দ্য হিট ইনটু দ্য ওয়ার্ক। ঠিক আছে, দুটো স্টেটমেন্টকে ভালোভাবে পড়ে নেবে, মুখস্থ রাখবে একদম। এটা হচ্ছে কি দ্বিতীয় সূত্র। তাহলে এখানে দেখতে পাচ্ছ কি যে তাপকে কার্য এবং কার্যকে তাপে রূপান্তর করতে হলে একটা মেশিন দরকার হয়। সেই মেশিনগুলো কি আমরা প্রথমে পড়ব কি হিট ইঞ্জিন, যেটা হচ্ছে কি কার্যকে তাপ, তাপকে কার্যে রূপান্তর করবে। সেই হিট ইঞ্জিনটা কি যে পড়লাম কি কার্যকে তাপে বা তাপকে কার্যে রূপান্তর করবে, সেটা হচ্ছে হিট ইঞ্জিন। তার 2-3টে পার্ট থাকবে, একটা হিট রিজার্ভার, হিট সিঙ্ক আর হিট সোর্স। তাপ উৎস, তাপ আধার। ঠিক আছে, আমরা দেখে নেবো সেগুলো কি কি। কি যে যন্ত্রের সাহায্যে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যায়, তাপ শক্তিকে যান্ত্রিক শক্তি, হিট টু মেকানিক্যাল এনার্জি, তাকে বলবো কি আমরা হিট এনার্জি, হিট ইঞ্জিন, তাপীয় ইঞ্জিন। যে যন্ত্রের সাহায্যে তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যায় তাকে তাপ ইঞ্জিন বলা হয়। এবার হচ্ছে হিট রিজার্ভার। রিজার্ভার বলতে কি উচ্চ তাপগ্রাহিতার একটা উচ্চ তাপগ্রাহিতা সম্পন্ন তাপ আধার। তার মানে কি এখানে প্রচুর পরিমাণ তাপ ধরে রাখতে পারে। সেখানে কি কিছু পরিমাণ তাপ দিলে বা নিলে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় না। এরপর হচ্ছে কি তাপ দিলে আর তাপ নিলে যেখান থেকে তাপ নেবে সেটাকে বলা হয় কি হিট সোর্স। এর উষ্ণতা ধরা হয় কি T1 যদি ধরি, হিট সোর্স বা তাপ উৎস। তাহলে এটা হচ্ছে কি হিট রিজার্ভারের অংশ। তার মানে কি এখান থেকে তাপ যদি নেওয়া হয় তাহলে কোনো রকম পরিবর্তন হবে না। এর তাপ যদি Q1 পরিমাণ যদি এখান থেকে নেওয়া হয়, নিচ্ছি না, যদি সমুদ্র থেকে এক বালতি জল তুললে যেমন জলের লেভেলে কোনো পরিবর্তন হয় না, ঠিক এটাও এইরকমই। তাহলে হিট সিঙ্কে কী হলো, সেখান থেকে তাপ যদি নেওয়া হয় তাহলে কোনো রকম তাপের পরিবর্তন হবে না, উষ্ণতার কোনো পরিবর্তন হবে না, মানে সবসময় টি থাকবে। টিটা হচ্ছে কি স্থির। আর এটা কি বলেছি উচ্চ তাপগ্রাহিতা সম্পন্ন, বা বলতে পারো কি তাপগ্রাহিতা অসীম। এখানে লিখছি তাপগ্রাহিতা অসীম। আর হিট সিঙ্ক যেখানে তাপটা ছেড়ে দেবে, তাপ আধার, এর হচ্ছে কি উষ্ণতা সাধারণ ধরবো কি আমরা T2, এর উষ্ণতা ধরবো কি T2। এখানে তাপটাকে বর্জন করবে, এখানে তাপ বর্জন করা হবে, যেখানে তাপ ছাড়ে। আর এখানে কি এখান থেকে তাপ নেবে, এখান থেকে তাপ নেবে। কোনো কিছু কার্য করতে গেলে কি হয়, একটা পরিমাণে কিছু নিতে হয় তো শক্তি, সেই শক্তিটা এখান থেকে নেবে। সেখানে কিছু উৎপন্ন হলো কার্য করার পর, সে আউটপুটটা কোথায় দেবে, ছাড়বে কোথায়, মানে তাপটা এখানে হিট সিঙ্কে। এর হচ্ছে কি তাপগ্রাহিতা উচ্চ বা অসীম। এখানেও যদি তাপ ছেড়ে দেওয়া হয় এখানে কোনো রকম উষ্ণতা পরিবর্তন হবে না। তাহলে হিট ইঞ্জিনটা কেমনভাবে লিখতে পারি, এটা হচ্ছে কি সোর্স, আর এটা হচ্ছে কি সিঙ্ক। এটা হচ্ছে কি সিঙ্ক আর এটা হচ্ছে সোর্স, আর দুটোকে হচ্ছে কি রিজার্ভার, সিঙ্ক। এর উষ্ণতা কত T2, এর উষ্ণতা কত T1। এখান থেকে কি হলো, ধরে নাও কিউ পরিমাণ তাপ নিলাম Q1,
একটা কার্য করলাম, ডাব্লু পরিমাণ কার্য, এটা এদিকে হয়ে গেল কার্যটা ডাব্লু। কিছু পরিমাণ তাপ উৎপন্ন হলো, সে তাপটা হচ্ছে Q2, সেটা এখানে ছেড়ে দেওয়া হলো। তাহলে এখান থেকে তাপ নিচ্ছি, এখানে তাপ ছাড়ছি, এখানে কোনো রকম কী হবে না, এর উষ্ণতা স্থির, এর উষ্ণতা স্থির। তাহলে এটাও হচ্ছে কি স্থির, আর এটাও হচ্ছে স্থির। ঠিক আছে, তাহলে দেখো এখানে লিখতে পারি তো, এখানে কি পরিমাণ তাপ নিয়েছিলাম, 5,000 টাকা নিয়েছিলাম, কিছু মাল কিনেছি, সেটা বাড়িতে রাখলাম, বাকিটা বাবাকে ফেরত দিলে। তো এটা লিখতে পারি তো 5,000 টাকা ইকুয়াল টু মালটার দাম প্লাস ফেরত দেওয়ার দাম, অর্থাৎ কি Q1 ইকুয়াল টু Q2 প্লাস ডাব্লু। তা তুমি কার্য কত করলে, ডাব্লু ইকুয়াল টু Q1 মাইনাস Q2। তাহলে এটা হচ্ছে কি কার্য, এটাকে বলবো কি আমরা আউটপুট। আর ইনপুট কোনটা, এটা হচ্ছে ইনপুট। ইনপুট তাহলে আউটপুট আর ইনপুট। তোমার এফিসিয়েন্সি, কর্মদক্ষতা বলতে কি বোঝো, যে কি পরিমাণ আউটপুট পেলাম, কার সাপেক্ষে, ইনপুটের সাপেক্ষে, সেটা হচ্ছে এফিসিয়েন্সি। তাহলে এফিসিয়েন্সি কী দিয়ে প্রকাশ করা হয়, ইটা দ্বারা প্রকাশ করা হয়। এফিসিয়েন্সি কি, ইটা ইকুয়াল টু আউটপুট বাই ইনপুট, এটা হচ্ছে কি এফিসিয়েন্সি। তাহলে ওখানে কত এসেছিল, Q1 মাইনাস Q2, তাই তো, ডাব্লুটাই হচ্ছে আউটপুট। তাহলে এখানে আরোভাবে লিখতে পারি, আর ইনপুট কোনটা, Q1, বাদ লেখা যাবে কি ডাব্লু বাই Q1। এখান থেকে আমি লিখছি কি 1 মাইনাস Q2 বাই Q1, এটা ইকুয়াল টু। যদি কোনো সময় ভুলে যাও, ধরো দুটো মান দিয়েছে, এটা হচ্ছে কত 500 ক্যালোরি, আর এটা দিয়েছে 700 ক্যালোরি, ক্যালোরি। তুমি বুঝতে পারছো না এখানে কোনটা লিখবো, ভুলে গেছো। মনে রাখবে এই মানটা সবসময় একের থেকে কম, একের থেকে কম মানে কি, উপরে ছোট নিচে বড়। এরপর দেখো তাহলে এর মানটা কত হবে, এর মানটা কত হবে, লেস দেন ইকুয়াল টু 1, তাই তো। যদি পার্সেন্টেজ করো তাহলে কত হবে, পার্সেন্টেজ ইটা 100 দিয়ে গুণ হবে, তাহলে কত হবে, লেস দেন ইকুয়াল টু 100%। আর দ্বিতীয় সূত্রে কি বলা আছে, নো সেলফ অ্যাক্টিং মেশিন ক্যান কনভার্ট এন্টার ওয়ার্ক, হিট টু এন্টার ওয়ার্ক, তাপকে কি সম্পূর্ণরূপে কার্যে রূপান্তর করতে পারে না। তাহলে এই মানটা 100% বা ইটার মানটা 1 হওয়া বাস্তবে সম্ভব নয়, এটা একটা আদর্শ ধারণা। ঠিক আছে, তাহলে বাস্তবে কি লিখব, যে বাস্তবিক ক্ষেত্রে ইটা এর মান 1 এর থেকে, ইটা এর মান 1 এর থেকে কম। আর আদর্শ গ্যাসের ক্ষেত্রে কথা হবে, আদর্শ ক্ষেত্রে দেখো যখন আদর্শ নেব তখন মানে কি, আদর্শ আইডেল। তাহলে আদর্শ মানে কি, এখানে হচ্ছে T1 হিট সোর্স, আর হচ্ছে সিঙ্ক। তাহলে এখান থেকে কী হলো, Q1 পরিমাণ তাপ নেওয়া হলো, এখানে কার্য করা হলো ডাব্লু, আর এখানে তাপ কত ফেরত দেবে, Q2 ইকুয়াল টু 0, তাই নয় কি।
কারণ কি আদর্শ মানে হচ্ছে কি সম্পূর্ণ তাপকে সবটাই কার্যে রূপান্তর করে দিয়ে সম্পূর্ণ তাপটা কার্যে রূপান্তর হয়ে গেল। তাহলে এফিসিয়েন্সি কত হচ্ছে ইটা ইকুয়াল টু আউটপুট ডাব্লিউ বাই ইনপুট কিউ, সব কথা হচ্ছে Q1 সমান 1 হয়ে যাচ্ছে, কারণ এখানে কত যে কিউ ইকুয়াল টু ডাব্লিউ, তাহলে এখানে কত হবে সমান 1। পার্সেন্টেজ কত হবে ইটা পার্সেন্টেজ 100%। সাধারণত কি হয় আমাদের বাস্তবের ক্ষেত্রে 55% থেকে এর থেকে কম হয়। যদি তুমি গ্যাসোলিন ইঞ্জিন নাও, গ্যাসোলিন ইঞ্জিন সেখানে হচ্ছে কি 20% এফিসিয়েন্সি প্রায় 20%। আর তুমি যদি পেট্রোলিয়াম নাও, তেলের যদি নাও, ডিজেলের যদি নাও, সেক্ষেত্রে কত হয় ডিজেলের ক্ষেত্রে প্রায় 30%-এর মতো এফিসিয়েন্সি হয় কর্মদক্ষতা। ঠিক আছে, তো তাপ ইঞ্জিনটা বুঝতে পারলে যখনই এরকম আঁকবো মানে এটা কি তাপ ইঞ্জিন কোনো, বা হিমায়ক হতে পারে, রেফ্রিজারেটর হতে পারে, সেখানে হচ্ছে কি T1 মানে কি সোর্স, আর হচ্ছে কি সিঙ্ক, এখান থেকে তাপ নেবে, এটা ছাড়বে, আমি কি কাজ করছি সেটা দেখব। হিমায়ক বলতে কি ফ্রিজ, যেটা আমরা ঘরে ফ্রিজ বলি, সেখানে কাজটা কী হয় উল্টো হয়, বস্তু থেকে তাপ নেয় বাইরে ছেড়ে দেয়। তাহলে বস্তু থেকে যে তাপটা নেবে সেটা হচ্ছে কি, সেটাই হচ্ছে আউটপুট, সেটাই হচ্ছে আউটপুট। কারণ আমি রেখেছি 10 ডিগ্রি সেন্টিগ্রেড, আমি বরফ করতে চাইছি, তাহলে আমার যদি 5 মিনিটে বরফ হয়ে যায় একটা ফ্রিজে, আর একটা ফ্রিজে 2 মিনিটে বরফ হয়ে গেল, একটা ফ্রিজে 1 মিনিটে বরফ হয়ে গেল, একই কন্ডিশনে রাখা হয়েছে, তাহলে কোনটা ভালো, যেটা 1 মিনিটে বরফ হয়েছে। তো যেটা 1 মিনিটে বরফ হয়েছে তার এফিসিয়েন্সি বেশি, তো সে তাড়াতাড়ি হিট নিচ্ছে। পরবর্তীকালে আলোচনা করছি, আপাতত এটুকুই নোট করে রাখো। এরপর দেখো এটা হচ্ছে কি কার্ন, এখানে নট লেখা আছে কিন্তু উচ্চারণ হবে কি কার্ন, বাংলাতে লিখবে কার্ন হিট ইঞ্জিন। এটা হচ্ছে কি একটা হিট ইঞ্জিন কি তাপ ইঞ্জিন, যেটাকে ধরা হয় কি মানে বলা হয় যে অন্যান্য ইঞ্জিনের থেকে এর কর্মদক্ষতা বেশি। যেমন এখানে কি বলেছিলাম যে 20% হচ্ছে কার জন্যে, সরি এটা হচ্ছে কার জন্য বললাম, যদি গ্যাসোলিন নাও, গ্যাসোলিন ইঞ্জিন, এটা হচ্ছে কি যদি ডিজেল নেও সেক্ষেত্রে 30%-এর মতো এফিসিয়েন্সি, আর সাধারণত কি হয় 55 থেকে কম হয়। কিন্তু এই যতগুলো আছে তার থেকে কি হচ্ছে বললাম, কার্নো ইঞ্জিনটা হচ্ছে কি এর এফিসিয়েন্সি কর্মদক্ষতা অন্যান্য তাপ ইঞ্জিন থেকে অনেক বেশি। সার্ডি কার্নো, ঠিক আছে, সার্ডি কার্নো এই ইঞ্জিনটা এর, তাহলে এটা হচ্ছে কি অন্যান্য তাপ ইঞ্জিন থেকে এর কর্মদক্ষতা অনেক বেশি। কেন বেশি বলা হয় তার একটা কারণ এটা বলা যেতে পারে কি এর প্রত্যেকটা ধাপ হচ্ছে কি প্রত্যাবর্তক, এর প্রতিটি ধাপ হচ্ছে কি প্রতিটি ধাপ প্রত্যাবর্তক মানে রিভার্সিবল। এরপর এখানে লেখা আছে কি যে অন্যান্য তাপ ইঞ্জিনের থেকে এর কর্মদক্ষতা বেশি। এটা তার মানে কি এমন নয় সবসময় কি, যদি ধরে নাও এটা কত T1 আছে আর এটা T2 আছে, তাহলে এই নির্দিষ্ট উৎসের সাথে মানে এখানে T1 T2 T2 যে কোনো ইঞ্জিন লাগাও না কেন সেখানে কি হচ্ছে দুটো স্থির সোর্স আর সিঙ্ক, তাহলে এর মধ্যে কি যত ইঞ্জিন লাগানো হবে তার থেকে কার্নোট ইঞ্জিনের এফিসিয়েন্সি বেশি হবে। মানে এমন নয় যে এখানে কত হলো T3 হলো আর T4 হলো, যা খুশি লাগাও তাদের থেকে বেশি হবে না, মানে স্থির উৎস থাকতে হবে একটা। আর এখানে কী বলা হচ্ছে যে এর প্রতিটি ধাপ
প্রত্যাবর্তক, এই জন্য কি বলা হয়, কি প্রত্যাবর্তক প্রক্রিয়া বলা হয়, প্রত্যাবর্তক কার্নো ইঞ্জিন বলা হয়, প্রত্যাবর্তক কার্নো ইঞ্জিন। তাহলে প্রথমে দেখে নেব ইঞ্জিনটা কীভাবে কি করা হয়। এখানেও কি থাকবে, কি একটা সোর্স, এটা হবে কি সিঙ্ক। সোর্স মানে কি উচ্চ তাপগ্রাহিতা, সিঙ্ক মানে কি এটা উচ্চ তাপগ্রাহিতা। এখান থেকে কিছু পরিমাণ তাপ নিলে এসে যায় না কোনো কিছু, এখানে তাপ ছেড়ে দিলে এই উষ্ণতা কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তাহলে এখানে 4টা ধাপে করব আমরা জিনিসটা। তাহলে এখানে করার সময় নেব কি, 1 নম্বর নেব কি একটা হিট সোর্স, 2 নম্বর নেব একটা সিঙ্ক, 3 নম্বর একটা অন্তরক আসন, 4 নম্বর তাপের সুপরিবাহী পাত্র, আর 5 নম্বর হচ্ছে কি আদর্শ গ্যাস। 1 মোল নিতে পারো, 1 মোল আদর্শ গ্যাস নিলে তাতে কোনো অসুবিধা নাই। ঠিক আছে, 1 মোল লিখে রাখতে পারো। এরপর এখানে হচ্ছে কি বিভিন্ন ধাপে করব, মানে যে প্রক্রিয়াগুলো সংগঠিত করব সেটা বিভিন্ন ধাপে। এটা হচ্ছে কি প্রথমে 1 নম্বর হচ্ছে কি, তার আগে একটু বলে দিই, অ্যাডিয়াবেটিক আর আইসোথার্মালের গ্রাফটা নিশ্চয়ই মনে আছে তোমাদের। যদি এটা পিভি হয়, লেখচিত্র পিভি ডায়াগ্রাম বলা হয়, ভিপি। তাহলে যদি এরকম আঁকা হয় এটা কি হলো, আর এটা কি হলো, তাহলে এটা কী হবে, অবশ্যই আইসোথার্মাল, আর এটা হবে কি অ্যাডিয়াবেটিক, তাই তো। বা যদি আরও ভালো করে আমি মানে একটু আঁকাটা হলো, যদি এরকম করে আঁকতাম, এরকম আঁকতে পারি, এটা কি আইসোথার্মাল, আর এটা কি হবে অ্যাডিয়াবেটিক। এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক, আর হচ্ছে আইসোথার্মাল। তাহলে আইসোথার্মাল মানে হচ্ছে কি, এখানকার উষ্ণতা টি, তাহলে সমগ্র প্রসেসে কি উষ্ণতা স্থির থাকবে। আর এখানে কি, এখানে T1 ছিল, যখন এখানে চলে এলো তখন উষ্ণতা কত হলো, T2 হয়ে গেল। তাহলে প্রথমটা হবে কি এ, প্রথমটা হবে কি সমুষ্ণ রিভার্সিবল অ্যাডিয়াবেটিক, রিভার্সিবল আইসোথার্মাল এক্সপানশন। সেটা কেমন, এই একটা পাত্রটা নিলাম, ঠিক আছে, পাত্রটা। তাহলে দেখো, যখন সমষ্ণ প্রক্রিয়ায় সংকোচন করা হয়, প্রসারণ করা হয়, তাহলে প্রসারণ করলে কি হবে, গ্যাসের ওপরে গ্যাস কার্য করছে, তো সেখানে কি হয়, কি যেমন তাপের দরকার হয়, সে তাপটা কোথা থেকে নেবে, কোথায় নেবে, আমার এখানে আছে তো হিট সোর্স, এখান থেকে তাপটা নেবে। তাহলে কি হলো, এটাকে রাখা হলো কোথায়, একটা সোর্সেতে, হিট সোর্স, যার উষ্ণতা হচ্ছে কত T1। গ্যাসটার প্রাথমিক অবস্থান ছিল কোথায়, এখানে, এটাকে সংকুচিত করে করা হলো কোথায়, এতটা ছিল কত P1 V1, করা হলো কি P2 V2। ঠিক আছে, তাহলে পাত্রটিকে উৎসের বসিয়ে
আদর্শ গ্যাসটিকে ধীরে ধীরে সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত করা হলো। ঠিক আছে, তাহলে প্রসারিত যদি করা হয় তাহলে ধরো প্রাথমিক কথা হবে প্রাথমিক চাপ ও আয়তন P1 V1 থেকে অন্তিম আয়তন হয় অন্তিম চাপ ও আয়তন P2 V2 হয়। কত নিচ্ছি? 1 মোল আদর্শ গ্যাস। তাহলে কোথায় রাখা ছিল? এটাকে এখানে রাখা ছিল, ধীরে ধীরে প্রসারিত করা হয়েছে। তাহলে কী বললাম? সমষ্ণ সংকোচ প্রসারণ। তাহলে লেখচিত্রটা কেমন হবে? এখানে আঁকি, সুবিধা হবে। এ পজিশনে ছিল, এখানে বি পজিশনে হলো। কত? তাহলে কী হলো এটা? যে এ অবস্থান থেকে বি অবস্থানে এলো। এখানে কত ছিল? P1 V1। এটা কত ছিল? P2 V2। এর উষ্ণতা কত? T। এখানে উষ্ণতা কোথাও লিখে রাখো T। T1। তাহলে দেখি যখন প্রসারণ হলো, এটা হচ্ছে V আর এটা P। তাহলে গ্যাসে যখন প্রসারণ হচ্ছে এ থেকে বিতে কিছু পরিমাণ তাপ দরকার হবে। সে তাপটা কোথা থেকে নেবে? এখান থেকে নেবে তাপটা, হিট সোর্স থেকে তাপ নেবে। ঠিক আছে, তাহলে হিট সোর্স থেকে যদি তাপ নেয়, তাপটা কত দিলাম? কত? কিউ তাপ নিচ্ছে, Q1 তাপ নিল। তাহলে এখানে কৃতকার্য কত হবে? কৃতকার্য W1 এগুলো কত হবে? সমান Q1 লিখতে পারি। সেটা কত হবে? সমষ্ণ প্রক্রিয়া কৃতকার্য মনে আছে নিশ্চয়ই। কত হবে? সমান RT1 ln V2 বাই V1। কেমন ছিল এটা আমার? ফাইনাল বাই ইনিশিয়াল সবসময়। আর যদি পি দিয়ে লেখা হতো, অর্থাৎ কি চাপ দিয়ে, তাহলে কি লিখতাম? ইনিশিয়াল বাই ফাইনাল। তাহলে আয়তন দিয়ে কী লিখলাম? ইনিশিয়াল ফাইনাল ডিভাইড বাই ইনিশিয়াল RT। এটা আগে করেছো। যেহেতু 1 মোল নিয়েছি, n মোল নিলে কত হতো? এখানে n হতো। এই ক্যালকুলেশনটা তোমরা পারলে করবে, যেমন সমষ্ণ প্রক্রিয়ার কার্য ক্যালকুলেশন করেছি, এর ক্যালকুলেশনটা ঠিক ওই রকম। আমি আর করছি না এগেন। এবার হচ্ছে কি দ্বিতীয় স্টেপ বি। এখানে বি নাম না দিয়ে এটাকে দাও 2 নাম্বার স্টেপ দাও, আর এটাকে দাও 1 নাম্বার স্টেপ, 1 নাম্বার। দ্বিতীয় হচ্ছে কি, এটাকে পর এই পাত্রটা যেটা ছিল, এই পাত্রটা কত হয়েছে? P2 V2। এতটা হলো চাপ আয়তন। একে কোথায় রাখবে? ইনসুলেটিং
স্ট্যান্ড সেখানে রেখে অ্যাডিয়াবেটিক এক্সপানশন করো, প্রসারণ মানে কি, এটা এখানে ছিল, এখান থেকে এটা বাড়াও এই পজিশনে, অর্থাৎ কি আয়তন কত হলো P3V3 হলো। এবার কী হলো অ্যাডিয়াবেটিক রিভার্সিবল, অ্যাডিয়াবেটিক রিভার্সিবল কেন লিখছি, কারণ সবটা কি প্রত্যাবর্তন করা যাবে, রিভার্সিবল অ্যাডিয়াবেটিক এক্সপানশন। বোঝা গেল জিনিসটা। এখানে ইনসুলেটিং স্ট্যান্ড মানে কি, কোনো রকম তাপ নিতে পারবে না বা ছাড়তে পারবে না, গ্যাসটাকে সংকুচিত করা হলো, প্রসারিত করা হলো, তাহলে প্রসারিত যখনই করলাম, অ্যাডিয়াবেটিক মানে কি দ্রুত প্রসারিত করলাম, সেক্ষেত্রে কী হবে, হিট উৎপন্ন হবে, সেই হিটটা কোথায় ছাড়বে, হিটটা ছাড়বে কি গ্যাসের মধ্যেই ছাড়বে। তাহলে এই গ্যাসটাই হচ্ছে কি পরীক্ষাধীন বস্তু, তাহলে এই পরীক্ষাধীন বস্তুটার কি হবে, উষ্ণতাটা বাড়বে না কি থাকবে, উষ্ণতাটা বেড়ে যাবে, কোথা হবে T2 হবে উষ্ণতাটা। তাহলে কি প্রত্যাবর্তক প্রাথমিক আয়তন কত, প্রাথমিক চাপ ও আয়তন P1 P2 V2, অন্তিম চাপ ও আয়তন কত P3 V3। তাহলে কি রুদ্ধতাপ প্রসারণের জন্য প্রসারণে কিছু পরিমাণ তাপ উৎপন্ন হয়, ফলে গ্যাসের উষ্ণতা বৃদ্ধি পেয়ে T2। তাহলে এখানে হচ্ছে প্রসারণ কৃতকার্য কত হবে, অর্থাৎ কৃতকার্য W2 কত হবে, অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে মনে আছে নিশ্চয়ই কত ছিল, CV/DT মাইনাস, মানে কত এসেছিল CV রেখো, কত হবে DT বলতে দেবে T1 ইনিশিয়াল মাইনাস T ফাইনাল ছিল, মনে আছে ফর্মুলাটা, অর্থাৎ কি CV T1 মাইনাস T2, এটা দিয়ে ছিল, মনে পড়ছে, না হলে একটু বইটা উল্টে দেখে নাও, এর মানটা কত R বাই গামা মাইনাস 1 T1 মাইনাস T2, ঠিক আছে, কোনো অসুবিধা। এরপর দেখো লেখচিত্রটা কেমন আসছে, তাহলে এখান থেকে কত হলো, তাহলে এর থেকে এটা খাড়া হবে, মানে কি এটা এরকম হলো, সি পয়েন্টে গেল। তাহলে প্রাথমিক অবস্থাতে যখন এ থেকে বিতে এসেছিল, কৃতকার্য কোনটা ছিল, এটা ছিল কি কৃতকার্য, এটাকে ABC, এখানে নাম দাও E, এটাকে F। তাহলে এর কৃতকার্য কত হলো, এখানে এই কৃতকার্য এটা কত হবে AB, এই কৃতকার্যের মানটা হচ্ছে কোনটা ABE F এর ক্ষেত্রফল, ঠিক আছে। এরপর দেখো এটাও হয়েছে কি প্রসারণ হয়েছে, তাহলে এক্ষেত্রে কার্য কতটা হবে, এতটা কার্য, এখানে জি নাম দাও, স্মল জি দিলাম নাম, কত হবে BCGE, এটা হচ্ছে কার্য।
তাহলে কার্য কত হলো, এটা হচ্ছে কি সমানই হচ্ছে বিসি জি এর ক্ষেত্রফল। ঠিক আছে, এরপর করো কি, আমরা দুটো প্রসেসই করবো সবসময়, সমষ্ণ সংকোচন সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপ সংকোচন রুদ্ধতাপ প্রসারণ। আমার দুটো স্টেপ হয়েছে, একটা হচ্ছে কি সমষ্ণ প্রসারণ হয়েছে, আর একটা কি সমষ্ণ সংকোচন হয়েছে, রুদ্ধতাপ প্রসারণ হয়েছে। এবার সংকোচন করি, তার মানে কি প্রথমেই বলেছি কি গ্যাসটা হচ্ছে কি প্রত্যাবর্তক, মানে এটাকে বলা হয় কি প্রত্যাবর্তক ক্রিয়া বলা হয়, প্রতিটি ধাপই হচ্ছে প্রত্যাবর্তক। তাহলে যদি প্রত্যাবর্তক করা হয় তার মানে কি আবার সে এতে ফিরে আসতে হবে। তাহলে প্রথমে দুটো কি সংকোচন যদি প্রসারণ যদি হয়, তার পরের দুটো ধাপ কী করতে হবে, সংকোচন করতে হবে, তবে আবার সে আগের অবস্থায় ফিরে যাবে। অর্থাৎ আমাকে এখানে ফিরে নিয়ে যেতে গেলে, মানে এটাকে আবার যদি এখানে নিয়ে যেতে যায়, তাহলে এটিকে তো আবার সংকোচন ঘটাবো, তারপর আবার কী ঘটাবো, সংকোচন ঘটাবো। তাহলে প্রথমটা কি সমষ্ণ, তারপরটা কি রুদ্ধতাপ। এবার হচ্ছে কি সমস্ত সংকোচন, এবার একটু মুশকিল হলো পেজটার জন্য। এবার হচ্ছে কি সমষ্ণ সংকোচন, রিভার্সিবল আইসোথার্মাল কম্প্রেশন, রিভার্সিবল আইসোথার্মাল কম্প্রেশন। সেখানে কোথায় ছিল আমার ছবিটা, আমি এঁকে নিচ্ছি, এখানে ভিডিওটা পজ করে এঁকে নিচ্ছি। এরপর দেখো আমি সংকোচন করাবো, বি পি। তাহলে প্রথমে কী হচ্ছিল, এ থেকে বিতে এসেছিলো, বি থেকে সিতে গেল, এবার সি থেকে কোথায় নিয়ে আসবো, সংকোচন ঘটালাম, ডিতে নিয়ে এলাম, ডি পয়েন্ট, যেখানে কত হলো আয়তন হচ্ছে কত P4 আর V4। তাহলে প্রাথমিক কত হলো, প্রাথমিক চাপ ও আয়তন কতটা, প্রাথমিক কত ছিল P3 V3 আর অন্তিম চাপ ও আয়তন P4 V4। তাহলে এটা কী হচ্ছে সমষ্ণ সংকোচন। যখন সংকোচন করা হয় তখন কী হয়, গ্যাসের ওপর কার্য করা হয়, তাই তো, সেক্ষেত্রে কত হয় মাইনাস হয়। তাহলে এখানে কী করবে, তাপ ছাড়বে না তাপ গ্রহণ করবে, এখানে তাপ ছেড়ে দেবে Q2। ঠিক আছে, তাহলে গ্যাসের উপর কার্য করায়, কিছু পরিমাণ তাপ উৎপন্ন হবে, যা ছাড়বে কোথায় সেটা বলা হয়নি, সেটা বলে দিয়ে পর। এবার হচ্ছে কি এই পাত্রটাকে ছিল কোথায়, এখানে এই পজিশনে ছিল, আমাকে নিয়ে আসবো কোথায়, এখান থেকে এখানে নিয়ে আসবো, কত ছিল P3 V4 ছিল, এখানে আসবে কত, সরি V3 P4 V4 আসবে, কোথায় রাখবো, এখানে হচ্ছে হিট সিঙ্ক। তাহলে এখানে কি যে তাপটা উৎপন্ন হলো সে তাপটা এখানে ছেড়ে দিল, এর সংখ্যা কত T2। তাহলে এখানে কি ছাড়বে কথা, সিঙ্কে বা গ্রাহকে। তাহলে এখানে উষ্ণতা কত ছিল, এখানে ছিল কত T1, এখানে উষ্ণতা কত হয়েছে T2। কারণ যখনই রুদ্ধতাপ প্রক্রিয়া প্রসারণ ঘটিয়েছি তখন এটা কি কার্য করেছে, তাপ উৎপন্ন হয়েছে, সেই তাপটা গ্যাসের মধ্যে ছেড়েছে, তাহলে উষ্ণতা ছিল T1 থেকে T2 হলো। তাহলে কৃতকার্য কত হবে, তাহলে ওয়ার্ক ডান W = W3
কত হবে -Q2। মাইনাস কেন করলাম? কারণ হচ্ছে কি এটা গ্যাসের উপর কার্য করা হচ্ছে। তাহলে কার্যটা কত হবে? সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে আগে কত ছিল? ln v2 v1, মনে আছে নিশ্চয়ই। এল কত ছিল? RT ln v ফাইনাল v ইনিশিয়াল ডিভাইড বাই v ইনিশিয়াল। তাহলে এখানে RT টি বলতে কত? T2 কত আছে? -RT2। মানে ইনিশিয়াল কোনটা আর ফাইনাল কোনটা? ফাইনাল হচ্ছে কত? V4 ln V4 ডিভাইড বাই v নি কত? V1 V3। এটা 3 ছিল, 3 থেকে 4 হচ্ছে ফাইনাল ইনিশিয়াল। তাহলে এই মাইনাসের জন্য কী হবে? সমান লিখতে পারি কত? RT2 ln V3 বাই V4। কোনো অসুবিধা? দেখো কোনো অসুবিধা আছে কিনা কারো? তারপরে এটা কার ক্ষেত্রফলটা যদি আমি এখানেও টানি তাহলে কত আসবে? দেখো এইটুকুর ক্ষেত্রফল আসবে। তাহলে এখানে নাম দিয়ে যদি FGH দিয়ে দেওয়া হয় কত হবে? CGHD। কত? CDHG এর ক্ষেত্রফল CDHGC এর ক্ষেত্রফল। তাহলে এখানে আর একটা স্টেপ বাকি আছে আমার এখান থেকে এখানে নিয়ে যাওয়া। সেটা কিসে করব? রুদ্ধতাপ প্রসারণ। এটা এখান থেকে এখানে নিয়ে গেলাম, খারাপ বেশি। এটা হচ্ছে কি আবার এলো কোথায়? P1 থেকে P1 P2 তে এলো, এতে ফিরে এলো। এটা কি হবে? রুদ্ধতাপ প্রসারণ। এর কার্য কোনটা হবে? এইটুকু কার্য হবে এর, এইটুকু। ঠিক আছে, তাহলে নেক্সট স্টেপ কী হলো? রিভার্সিবল অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। সেটা কোথা থেকে এলো? ডি থেকে এতে। তার প্রাথমিক কত? প্রাথমিক চাপ আয়তন P4 V4, অন্তিম চাপ আয়তন কত হলো? P1 V1। ঠিক আছে, তাহলে রুদ্ধতাপ প্রসারণের জন্য সংকোচনের জন্য যে তাপ উৎপন্ন হয় তা যে তাপ দরকার হয়, তা গ্যাস থেকে সংগ্রহ করে। ফলে গ্যাসের উষ্ণতা T2 থেকে T1 হয়। তার মানে কি? আবার সে এখানে ছিল T1 ছিল, আবার এখানে কত হলো? T2 তে আবার চলে গেল এটাই T1-এ। প্রাথমিক ছিল T1, আবার T1 হয়ে গেল। T1 থেকে এখানে এসেছিল T1-ই ছিল সমষ্ণ প্রক্রিয়া। রুদ্ধতাপের ক্ষেত্রে কী হলো? যে তাপ উৎপন্ন হলো গ্যাসে ছেড়ে দিল, উষ্ণতা পাল্টে গিয়ে T2 হলো, এখানে সমষ্ণ হলো, T2 ছিল। এখানে যখন আবার এখানে গেল তখন আবার কী হলো? T1 হয়ে গেল। তাহলে এক্ষেত্রে কার্য কত হবে? কার্য
W4 ইকুয়াল টু কত হবে? তাহলে এখানেও হচ্ছে কি গ্যাসের ওপরে কার্য মাইনাস, তাই তো? তারপর হবে মাইনাস সিভি টি ইনিশিয়াল মাইনাস টি ফাইনাল। এখানে টি ইনিশিয়াল কোনটা? প্রাথমিক কোনটা ছিল? T2। ফাইনাল কোনটা? T1। তাহলে কোথায় কোনটা? সিভি মাইনাস সিভি মাইনাস সিভি ইনিশিয়াল T2 মাইনাস T1। এটা কী লিখবো? সমান R বাই গামা মাইনাস 1 T1 মাইনাস T2। এটা কার কৃতকার্য? কোনটার? কোন অংশটা কৃতকার্য? এ এইচ এন আই নাম দাও আই, তাহলে এ ডি এইচ আই এ, এ ডি এইচ আই এ এর ক্ষেত্রফল হয়েছে। তাহলে W1 বেরিয়েছে, W2 বেরিয়েছে, W3 W4 বেরিয়েছে। তাহলে নিট কার্য কত হবে? নিট, তাহলে নিট কার্য মোট বা লব্ধি কার্য, নিট ওয়ার্ক ডান। ডান। তাহলে একটা হচ্ছে কি গ্যাসের ওপরে কার্য হয়েছে, একটা গ্যাস দ্বারা কার্য হয়েছে, একটা ধার হয়েছে, একটা জমা হয়েছে। আমি বিভিন্ন জায়গায় ধার করেছি, সে ধারগুলো লিখে রাখলাম কি মাইনাস করে লিখে রাখলাম, -10 -15 -20। বা আমি লিখে রাখলাম ধার কত, এখানে লেখা আছে ধার, এখানে হচ্ছে পাবো পাওনা। তাহলে কি ধার মানে কি মাইনাস বসিয়ে দিয়েছিলাম, কত হবে 5 টাকা 10 টাকা 20 টাকা। পাওনা কত 7 টাকা 8 টাকা 5 টাকা এরকম পাওনা। তাহলে মোট তোমার কাছে থাকলো কত, বা নিট জিনিসটা কত হলো, কত হবে তাহলে পাওনা মাইনাস ধার, তাই তো হবে পাওনা মাইনাস ধার। নিট পাওনা মাইনাস ধার। পাওনা কত 7 + 8 + 5 -5 -10 -20, এটাই তো পাওনা। তাহলে নিট বলতে কোনটা? তাহলে এখানে কি নেব? নিট ওয়ার্কটার সময় কি গ্যাস দ্বারা কার্য মাইনাস গ্যাসের উপর কার্য। দেখো কোনো অসুবিধা আছে কারো? তাহলে গ্যাসের উপর কার্য কোন হচ্ছে? গ্যাস দ্বারা কার্য দুটো সংকোচন, তাই তো? তোমার খাতাতে লিখবে, তা লেখার পর দেখবে দুটো সংকোচনে কী ছিল। এটা হচ্ছে W1 প্লাস W2 দুটো প্রসারণ, সমষ্ণ প্রসারণ অ্যাডিয়াবেটিক প্রসারণ, মাইনাস W3 প্লাস W4 বিদ্যুৎতাপ সমষ্ণ সংকোচন আর প্রসারণ। তাহলে এক্ষেত্রে কত ছিল দেখবে, কত ছিল আর T1 ln কত ছিল? প্রাথমিক ছিল কত V1 V2 V2/V1 প্লাস W2 কত এসেছিল CV, দেখো T ইনিশিয়াল মাইনাস T ফাইনাল। ইনিশিয়াল কত ছিল T1 মাইনাস T2, এবার কত হবে মাইনাস সমষ্ণ সংকোচন W3 কত ছিল আর এখানে দেখো আছে লেখা W2 এটা এসেছিল কত T1 মাইনাস T2, T1 মাইনাস T2 লেখা হয়েছে এখানে। T1 মাইনাস T2 লেখা হয়েছে। এবার W3 কত এসছে দেখো V3/V4 আর T2 V3/V4 মাইনাস আর T2 ln
V3 বাই V4 মাইনাস কোনটা হবে CV T1 মাইনাস T2 CV T1 মাইনাস T2 মাইনাস CV T1 মাইনাস T2। তাহলে কাটছে কোনটা কোনটা দেখো এখানে আছে কোনটা সিভি, তাহলে এটা কেটে গেল, ক্যান্সেল আউট হলো, থাকলো পরে কি এদের উপরে থাকলো, এটা সমান কত ছিল Q1, এটা কত ছিল Q2, এটা কত আসছে এখানে থাকলো পরে আর T1 ln V2 বাই V1 মাইনাস আর T2 ln V3 বাই V4। এটাকে কি লিখতে পারি Q1 মাইনাস Q2। তাহলে এটা হচ্ছে কি নিট কার্য, নিট ওয়ার্ক ডান। ঠিক আছে, তাহলে এফিসিয়েন্সি কত হবে, এফিসিয়েন্সি অফ কার্নোট ইঞ্জিন ইনপুট বাই আউটপুট। আর এই কার্যের মানটা কত হবে বলতে পারবে, এই কার্যের মানটা কোনটা হবে, এই যে প্রক্রিয়াটা এলো ABCD এর ক্ষেত্রফল, ABCD এর ক্ষেত্রফল, ঠিক আছে, ABCD এর ক্ষেত্রফল, ABCD এর ক্ষেত্রফল। তাহলে আমরা এফিসিয়েন্সি দেখব। এফিসিয়েন্সি মানে কি জানি আমরা, ইটা ইকুয়াল টু আউটপুট বাই ইনপুট। আউটপুট কত নিয়ে আমরা W বাই Q1 পড়েছি, তো W কত বেরিয়েছে, নিট কার্য কত বেরিয়েছে Q1 মাইনাস Q2 ডিভাইড বাই Q1, দ্যাটস ইকুয়াল টু 1 বাই Q2 মাইনাস বাই Q1। যদি বলে আদর্শ কার্নো ইঞ্জিনের বা কার্নো চক্র, এই যে এটাকে বলা হয় কি কার্নো চক্র, এটাকে বলা হয় কার্নো চক্র, কার্নো চক্রটি ব্যাখ্যা করো, তাহলে তোমার 4টা ধাপ ব্যাখ্যা করতে হবে। প্রথমটা হচ্ছে কি সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ কি প্রত্যাবর্তক, কথাটা উল্লেখ করেছি প্রত্যেক ক্ষেত্রে, মানে হচ্ছে কি এটা ব্যাক করা যাবে আবার আগের অবস্থায় ফিরে আসতে যাবে, মানে এখান থেকে এখানে গেছি আবার এখানে আসতে পারি। তাহলে কি হলো যে এটা প্রত্যাবর্তক, প্রথমে সমষ্ণ সংকোচন, প্রাথমিক চাপ P1 V1, অন্তিম চাপ P2 V2, কী পরিমাণ তাপ গ্রহণ করছে, উষ্ণতা হচ্ছে T1, তাহলে কৃতকার্য কত লিখে দিলে। দ্বিতীয়টা কি রুদ্ধতাপ প্রসারণ, ব্যাখ্যা করে দিলে একটুকু। তৃতীয় হচ্ছে কি সমষ্ণ সংকোচন, তারপর হচ্ছে কি রুদ্ধতাপ সংকোচন। 4টা ধাপকে ব্যাখ্যা করে 4টা কার্য লিখে দেবে, তাহলে দেবে 3 নম্বরে দেয়, 3 নম্বরে দিলে এতটা লিখতে হবে। এরপর যখন এফিসিয়েন্সি বের করলাম, এফিসিয়েন্সি কত হলো, এটা হলো। তাহলে আদর্শের ক্ষেত্রে কি হবে, অসীম হয়ে যাবে, আর যদি আদর্শ না হয় কমে যাবে। এবার এখানে মানগুলো বসিয়ে দাও তো, এখানে হচ্ছে ইকুয়াল টু 1 মাইনাস Q2 এর মান কত ছিল, এটা হচ্ছে Q2 এর মান T2 আর T2 ln কত ছিল 3/4 V3 বাই V4 ডিভাইড বাই আর T1 ln V2 বাই V1, এটাই ছিল। এখন আমার প্রমাণ করতে হবে কি, দেখব যে এই দুটো মান সমান না আলাদা, এই দুটো মান সমান না আলাদা। দেখো যে প্রক্রিয়াটা ছিল আমার এখানে, আমি এখানে 1 নম্বর ইকুয়েশন দিয়ে লিখে রাখছি, ঠিক আছে, এটা ABCD, এটা কত ছিল P1 V1, কত ছিল P2 V2, ঠিক আছে, এখানে হচ্ছে কত P3 V3 আর হচ্ছে P4 V4।
তাহলে প্রথমে দেখো বি থেকে সি, তাহলে বি থেকে বি টু সি, তাহলে বি টু সি কী হয়েছে? অ্যাডিয়াবেটিক হয়েছে। বি টু সি যখন দেখছি কি অ্যাডিয়াবেটিক প্রসারণ, সেক্ষেত্রে একটা দেবে পিভির মধ্যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা মনে আছে নিশ্চয়ই। কত ছিল? দেখবে টি আর ভি এর মধ্যে সম্পর্ক ছিল, টি আর ভি এর মধ্যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা দিয়ে আমি করবো ক্যালকুলেশনটা। কত আসছে দেখো, লিখতে পারি তো? কত ছিল? টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা তো ছিল। তাহলে এখানে লিখতে পারি তো, এখানে কত ছিল? উষ্ণতা কত ছিল? T1 ছিল। এটা কত বলবো? T1 ভি, এখানে কত ছিল? V2 সমান এই যে গামা মাইনাস 1 সমান, যেহেতু এটা ধ্রুবক, তাহলে এখানেও ধ্রুবক হলে এখানেও ধ্রুবক হবে। এখানে উষ্ণতা কত? T2, উষ্ণতা হচ্ছে T2, এখানে কত হচ্ছে? V3 গামা মাইনাস 1, এটা 2 নম্বর সমীকরণ। আবার দেখো যদি D2A নাও, D2A, তাহলে D2A নেওয়ার সময় কী হবে? এখান থেকে এটা কত লিখবো? এখানে কত ছিল? T2, তাহলে T2 কত ছিল? V4 গামা মাইনাস 1 সমান, এখানে কত এসছে? T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1। এটাকে ঘুরিয়ে লিখছি, তাহলে কত লিখবো? T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান T2 V4 গামা মাইনাস 1, এটা 3 নম্বর। তাহলে 2 আর 3কে যদি ভাগ করে দেওয়া তাহলে কি আসবে? তা 2/3 করো, কত আসছে দেখো? তাহলে 2/3 করলে কি আসছে দেখো, এটার সাথে এটা থেকে যাচ্ছে, সরি এটার সাথে এটা কেটে যাবে, তাহলে V2 V1 T1 V2 T1 V1 গামা মাইনাস 1 গামা মাইনাস 1 সমান T2 কত ছিল? V4 এখানে V3, তাহলে কত হবে? 3 4 V3 V4 গামা মাইনাস 1 গামা মাইনাস 1, ঠিক আছে। তাহলে এখান থেকে কী আসছে দেখো, এটা কেটে গেল, এটা গামা আছে, তাহলে কত? V2 বাই V1 গামা মাইনাস 1 ইকুয়াল টু V3 বাই V4 গামা মাইনাস 1, তাহলে কত আসছে? V2 বাই V1 সমান V3 বাই V4, এটা আসছে। তাহলে এখানে যেটা এসছিল V3 বাই V4 সমান V2 বাই V1, তাহলে এই দুটো কী হলো? 34 আর 21, 34 আর 21, 34 আর 21 সমান, তাহলে 1 নম্বর থেকে কি? 1 নং থেকে পাই ইটা ইকুয়াল টু কত পাচ্ছি? 1 মাইনাস T2 বাই T1, কারণ আর কেটে যাবে, তাহলে কত আসছে? 1 মাইনাস T2 বাই T1, এটা হচ্ছে কি? এফিসিয়েন্সি। এটা কী হবে যদি বলো? আমি গ্যাসের উষ্ণতা দেখিয়েছিলাম, কিন্তু সেটা কি নেব? যে এটা সিঙ্কের, এটা হচ্ছে কি সিঙ্ক, আর হচ্ছে সোর্স, সিঙ্ক সোর্স, এটাও করতে পারো। ম্যাক্সিমাম অঙ্ক দেয় কি একটা তাপ ইঞ্জিনের ক্ষেত্রে দুটি উৎসের মধ্যে কাজ করছে, যেখানে উৎস তাপমাত্রা হচ্ছে কত? T1 মানে 300 কেলভিন, আর বলে দিল সিঙ্কের হচ্ছে কত? 298 কেলভিন, তাহলে এফিসিয়েন্সি কত? এরকম দিতে পারে, ঠিক আছে, করে রাখবে, এটা ভালো হবে। এই প্রমাণটা মাঝে মাঝে দেখবে যে তাহলে এখানে এলো কি? যে Q2 আলটিমেট লিখতে পারি কত? Q1 বাই Q2 সমান T1 বাই T2, এটাই তো এলো প্রমাণটা। এখানে কত ছিল? Q2 বাই Q1, সে জায়গায় কত এলো? T2 বাই T1,
তাহলে এই প্রমাণটাও দেয়, প্রমাণ করো T1 বাই T2 সমান Q1 বাই Q2। ভালোভাবে পড়বে এবং উদাহরণ অঙ্কগুলো সব দেখবে, ওখান পর্যন্ত আসবে পরীক্ষাতে। ভালো থেকো।